সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলা নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ, আর সে বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। শেখ রবিউল আলম, ভিওডি বাংলার স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দিনে ১৯৮১ সালের এই দিনে তিনি নির্মমভাবে নিহত হন চট্টগ্রাম সার্কিট হাউসে। সেই বিষয়ে আগে আপনার মুখ থেকে আমরা শুনবো, তারপর তার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, তার সৈনিক জীবন, সেই আলোচনায় আসবে। আসলে এই যে ঘটনাটা, একটা নির্মম, বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি ঘটনা, মানে একটা নির্মম ঘটনা। সেই সময় তার যে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তিনি একটি রাজনৈতিক দল গঠন করে জাতিকে একটি নতুন স্বপ্নে সামনের দিকে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তার এই হত্যাকাণ্ড আসলে জাতিকে অনেকখানি পিছিয়ে নিয়ে যায়নি? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভিওডি বাংলার দর্শক যারা এই অনুষ্ঠানে দেখবেন তাদেরকে। নিশ্চয়ই আপনি যথার্থই উল্লেখ করেছেন যে ৩.৫ বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলটা বাংলাদেশের এখনও একটা স্বর্ণ অধ্যায়। বাংলাদেশ যখন ঘুরে দাঁড়াচ্ছিল, বাংলাদেশ যখন স্বনির্ভর হলো, বাংলাদেশের যখন গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছিল, আমরা যখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমাদের স্বাধীনতা, আমাদের অর্জন, এগুলি যখন স্বীকৃতি পাচ্ছিল, আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশ যখন প্রবেশ করছিল এবং কোনো আন্তর্জাতিক ডিবেট যেটা জিয়াউর রহমানের নেতৃত্বে যখন বা উদ্যোগে যখন মীমাংসিত হতে চলেছিল, তখন তো একটি আভ্যন্তরীণ রাজনীতি এবং আঞ্চলিক রাজনীতির ষড়যন্ত্রের শিকার তিনি হন। যারা বাংলাদেশের এই অগ্রযাত্রা যারা সন্তুষ্ট থাকতে পারেনি, তার জাতীয়তাবাদী দর্শনের রাজনীতি এবং ধর্ম, আপনার যেটাকে বলা হয় সকল ধর্মের সহাবস্থানের রাজনীতি, ধর্মীয় মূল্যবোধের রাজনীতি নতুনভাবে বাংলাদেশের মানুষকে আশান্বিত করে, দেশ বিনির্মাণে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার যে অবিচল এবং ক্যারিসমেটিক নেতৃত্ব যখন সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশ বিনির্মাণে যার যার অবস্থান থেকে এগিয়ে আসছিল এবং জাতি যখন সঠিক পথেই অগ্রসর হচ্ছিল, প্রতিযোগিতাপূর্ণ দক্ষিণ এশিয়ার যে আপনার উদীয়মান অর্থনৈতিক শক্তি, অথবা ধরেন উদীয়মান স্বকীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ধারণ করে নেতৃত্ব দেওয়ার যে অবস্থান বাংলাদেশে তৈরি হচ্ছিল, তাতে কিছু মানুষের আপনার গোত্রদাহ অথবা ধরেন চক্রান্ত, ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি নির্মমভাবে নিহত হন। একজাক্টলি বাংলাদেশে ওই ৩.৫ বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন থেকে মানুষ বঞ্চিত হলেই বাংলাদেশ পিছিয়ে পড়ে। প্রথমত হচ্ছে ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৭১ মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগের শাসন, তারপরে বাকশালী শাসন, সব কিছুতে বাংলাদেশ যখন পিছিয়ে যাচ্ছিল, জরাজীর্ণ হচ্ছিল, একদলীয় শাসন প্রতিষ্ঠিত হচ্ছিল, একটি দলের রাজনীতি কেবলমাত্র আপনার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হচ্ছিল, সেই সময় যখন গণমানুষের রাজনীতি উন্মুক্ত হলো, গণমানুষের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত হলো, সব শ্রেণী পেশার মানুষের যার যার অবস্থান থেকে রাষ্ট্রের জন্য কাজ করার পরিবেশ যখন নিশ্চিত হলো, তখনই দেশের আভ্যন্তরীণ এবং দেশের বাইরের শক্তির চক্রান্তে, অপশক্তির চক্রান্তে তিনি নির্মমভাবে নিহত হন এবং ওই কারণেই দেশটা কিন্তু পিছিয়ে যায়। তারপরও তো তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তিনি শাহাদত বরণ করার পর নির্বাচিত হন, কিন্তু অর্থাৎ জিয়াউর রহমান শুধু ব্যক্তি জিয়াউর রহমানের নেতৃত্ব তিনি প্রতিষ্ঠিত করেননি, তিনি কিন্তু ব্যক্তি জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠিত করেছিলেন। আদর্শ প্রতিষ্ঠিত হয়েছিল বিধায় দেখবেন যে সেই ৮১ নির্বাচনে বিএনপি আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে। ৮১-তে জিয়াউর রহমানের মৃত্যুর পরের কথা, জিয়াউর রহমানের মৃত্যুর পরে বিচারপতি সাত্তারের নেতৃত্বে যে নির্বাচনটা হলো, তখনও কিন্তু মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। অর্থাৎ শুধু ব্যক্তি জিয়াউর রহমানই যদি ডাইনামিক হতেন, আমি বলতে চাচ্ছি তার শাহাদত বরণ করার পর তার রাজনীতি হয়তো ঝুঁকিতে পড়তো, কিন্তু মানুষ বুঝতে সক্ষম হয়েছিল জিয়াউর রহমান শুধু একজন ব্যক্তি না, তার যে দর্শন, তার রাষ্ট্র ব্যবস্থাপনার যে নীতি,
রাজনীতিতে তার যে আদর্শ, সেটা যে বাংলাদেশের রাজনীতিতে অবধারিত এবং প্রতিষ্ঠিত জনকল্যাণের রাজনীতি, সেটা নিশ্চিত হয়েছে তিনি মৃত্যুর স্বাদ বরণ করার পরও যে নির্বাচন হয়, সেই নির্বাচনেই কিন্তু বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতার মানে অর্জন করে ক্ষমতাসীন হন। 82-তে এরশাদ সাহেব এসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির কাছ থেকে ক্ষমতা আপনি ছিনিয়ে নেন। তো ওই জায়গাটা আমি বলছি, তারপর তো স্বৈরাচার 9 বছর শাসন করেছে আমাদের বিএনপির এখনকার চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি রাজনীতিতে আসতে বাধ্য হলেন কারণ দেশে স্বৈরাচার চেপে বসছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর কিন্তু সাথে সাথেই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসেননি। যারা ওই সময়টা নেতৃত্ব ছিল তারা চেষ্টা করেছে বিএনপি রাজনীতিটাকে নেতৃত্ব দিতে, কিন্তু স্বৈরাচার এরশাদ যেভাবে এসে ক্ষমতা দখল করে বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের উপর বসছিল, সেখান থেকে উত্তরণের জন্য তখন আমাদের গণমানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসতেন হন এবং তিনি প্রথমে সদস্যপদ নিয়ে শুরু করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফল হয়ে তখনকার আওয়ামী লীগ আতাত করেছে আমাদের নেতৃত্বে 7 দলীয় জোট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারা আপোষহীন থেকে সংগ্রাম করেছেন। তারপর 90-তে এরশাদের পতন নিশ্চিত করা হয়েছে বিএনপির নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। 91-তে দেখবেন যে আবার সেই জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে অবাধ গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে। অর্থাৎ বিএনপি যখনই সংকট হয়েছে তখনই বিএনপি কামব্যাক করেছে গণমানুষের ভোটে, এবং গণতন্ত্র, গণমানুষের উপর আস্থা, একটা কার্যকর পার্লামেন্ট, একটা জবাবদিহিমূলক সরকার গঠনে বিএনপি বারংবারই ঐতিহাসিক ভূমিকা রেখেছে। তারপর দেখেন আবার বিএনপি ক্ষমতায় থেকেছে, 96-এ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছে, ক্ষমতার বাইরে গিয়ে নির্বাচন করেছে, সর্ববৃহৎ বিরোধী দল হয়ে রাজনীতি করেছে। তারপর আবার 2001 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। 111-এর সরকার ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে, সেই 111-এর যে সরকার, সেই সরকারকেও পতনের জন্য কিন্তু বিএনপি রাজপথে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সাফার করেছে, ঝুঁকি নিয়েছে, নিধনের শিকার হয়েছে। কিন্তু সেই যে অবৈধ সরকার 111-এর, সেই সরকারের পতন কিন্তু বিএনপির হাত ধরেই মোটামুটিভাবে নিশ্চিত হয়েছে এবং তারা একটা নির্বাচন দিতে বাধ্য হয়েছিল 2008 সালে। এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ 111-এর সরকারের সাথে আতাত করে ক্ষমতায় এসেছিল, আপনি জানেন। এবং তারপর থেকে 17 বছর আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে, নির্বাচনের নামে প্রহসন করে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থেকেছে। 17 বছর বিএনপি লড়াই করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জিয়াউর রহমানের আদর্শ ধরে। কিন্তু একটি বিষয় একটু লক্ষণীয়, সেটি হলো যে স্বাধীনতা পরবর্তী সময় আমরা দেখেছি যে 74-এ একটি দুর্ভিক্ষ হয়েছিল, সেখানে পরিবারতন্ত্র একটি বিষয় ছিল, দুর্নীতির একটি বিষয় ছিল, প্রশাসনে বিশৃঙ্খলা ছিল, রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল, সেনাবাহিনীতে অসন্তোষ ছিল। এই বিষয়গুলো আমরা দেখেছি। 75-এর যে অভ্যুত্থান, সেটি এগুলোর ফলে হয়েছে, এটি অনেকেই মনে করছেন। কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমান নিহত হন একটি অভ্যুত্থানের মাধ্যমে, অর্থাৎ একদল বিপদগামী সেনা সদস্য এই ঘটনা ঘটিয়েছে। তাহলে ওই প্রেক্ষাপটের সাথে 75 পূর্ববর্তী প্রেক্ষাপটের সাথে আসলে 81 পূর্ব প্রেক্ষাপটের তো তেমন মিল নাই, কেননা জিয়াউর রহমান সেই প্রেক্ষাপট পেরিয়ে সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা, দেশের যে অর্থনৈতিক দুরবস্থা, সেই দুর্ভিক্ষ বিরোধী যে অবস্থা, সেখান থেকে উত্তরণ করার পথে ছিলেন। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। সুতরাং এই দুইটি প্রেক্ষাপট তো এক না। তাহলে এই ঘটনাটা 81-তে আমাদের কেন প্রয়োজন হলো? 81-র এই যে ঘটনাটা, এটা কেন প্রয়োজন হলো? আসলে দুটো তো এক না। না, প্রয়োজন শব্দটা ঠিক হবে না। 81-তে কেন ঘটলো একজাক্টলি শব্দটা তাই হওয়া উচিত। আপনার এই যে জিয়া রহমানের যে অগ্রযাত্রা, যে নেতৃত্ব, সেটি তো একটা সুবিধাভোগী শ্রেণী যারা আছে, যারা রাজনীতির নামে নিজেদেরকে সমৃদ্ধ করতে চায়, কর্তৃত্ববাদী রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায়, একক ব্যক্তি রাজনীতি এবং একক দলের রাজনীতি যাদের পছন্দ, তাদের গোত্রদহের কারণ ছিল, তাদের সেটা স্বার্থবিরোধী হচ্ছিল। আবার আঞ্চলিক যে শক্তি রাজনীতি রয়েছে, তাদের যে আধিপত্যবাদী নীতি, সম্প্রসারণবাদী নীতি যাদের রয়েছে, বাংলাদেশ যখন জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে সমৃদ্ধ হচ্ছিল, স্বনির্ভর হচ্ছিল এবং স্বাধীনতার আমাদের যে মূল লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে যখন আমরা অগ্রসর হচ্ছিলাম, তখন তো ওই শক্তির ষড়যন্ত্র
সক্রিয় হয় তারা, এবং ষড়যন্ত্র তারা করে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। অনেক আঞ্চলিক শক্তি আছে যারা বাংলাদেশের সমৃদ্ধি পছন্দ করে না। আবার বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে যারা কর্তৃত্ববাদী আছে, তারা গণতন্ত্র, তারা ধরেন ক্ষমতা বিকেন্দ্রীকরণ, তারা ধরেন যোগ্য নেতৃত্ব, কার্যকর পার্লামেন্ট, জনগণের রাজনীতি, জনবান্ধব রাজনীতি, জনসমৃদ্ধির রাজনীতি, সব শক্তি পছন্দ করে তা তো না। একটা কর্তৃত্ববাদী গোষ্ঠী তো বাংলাদেশে ছিল, সেটি না হলে স্বাধীনতার পর কেন বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো, কেন প্রয়োজন ছিল? তখন তো আওয়ামী লীগের কোনো শক্ত প্রতিদ্বন্দ্বীও ছিল না, ছিল কি? ছিল না। একক নেতৃত্ব ছিল আওয়ামী লীগের এবং শেখ মুজিবুর রহমানের, তাই না? তো তারা কেন গণতন্ত্র হত্যা করলো? কারণ একটা শক্তি বাংলাদেশে ছিল যারা গণমানুষের রাজনীতি প্রতিষ্ঠিত হোক সেটা চাইতেন না, গণমানুষের কল্যাণ প্রতিষ্ঠিত হোক সেটা চাইতেন না। একক নেতৃত্ব, একক কর্তৃত্ব, কোনো পরিবারেরই বাংলাদেশ, এই যে দাম্ভিকতা, এই যে স্বৈরতান্ত্রিক চিন্তা, তাদের ওই যে অভিলাষ, সেটা তো কুঠারাঘাত হয় জিয়াউর রহমানের এই জনবান্ধব শাসনের কারণে। তো সেই শ্রেণীর মানুষকে তো আর রহিত করা যায়নি। চক্রান্তকারীরা সফল হয়েছে, সেদিন চক্রান্তকারীরা সফল হয়েছে, দেশ বিরোধী শক্তি সফল হয়েছে, আর দেশের মানুষ বঞ্চিত হয়েছে। দেশের কল্যাণ, দেশের সমৃদ্ধ স্থবির হয়ে পড়েছে তার হত্যার মধ্যে দিয়ে। কিন্তু একটা কথা মনে রাখবেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ফিজিক্যালি ডিপারচার করা গিয়েছে, কিন্তু তার আদর্শ এবং তার যারা অনুসারী, তাদের স্যাক্রিফাইস ক্রমাগতভাবে বিএনপি নেতাকর্মীরা সবসময় করেছে। এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, বারবার নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। 3.5 বছরের শাসন একটি রাজনৈতিক দলকে এতটা সমৃদ্ধ করেছে পৃথিবীর কোথাও আমার জানা নেই। সামরিক বাহিনীর থেকে এসে অনেকেই রাজনৈতিক দল করেছেন, মার্শাল টিটো থেকে শুরু করে আপনি যদি বলেন, আমি 5-7 জনের নাম বলতে পারবো, তারা জনপ্রিয়তা পেয়েছিলেন, গ্রহণযোগ্যতা পেয়েছিলেন, অনেকে পাননি। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছিলেন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতি, মাত্র 3.5 বছরে। তার আমি বোঝাতে চাচ্ছি যে একজন ব্যক্তি অবধারিত প্রয়োজনে ক্ষমতায় তাকে আসতে হয়েছে। আপনি যদি পিছনে যান একটু বলি, জিয়াউর রহমানের সৈনিক জীবনে যদি যান, প্রচণ্ড সফল একজন সৈনিক। ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে সেই 65-এ, ভারত পাকিস্তান সীমান্তে জিয়াউর রহমান যে ব্যাটালিয়নটার নেতৃত্ব দিচ্ছিলেন, আলফা বাহিনী, সেই আলফা বাহিনীর তিনি কমান্ডিং অফিসার ছিলেন। পাকিস্তান সীমান্তে যতটা জায়গায় ভারতের জায়গা দখল করতে সক্ষম হয়েছিল, অর্থাৎ ভারতের ভূমি দখল করে ভারতের আভ্যন্তরীণে ঢুকে যেতে সক্ষম হয়েছিল স্থলযুদ্ধে, সেখানে জিয়াউর রহমানের নেতৃত্বে আলফা বাহিনী কেনগ্রামে সবচেয়ে বড় সফলতা অর্জন করেছিল। এবং তিনি প্রায় 3.5-4 কিলোমিটারের মতো ভারতের সীমান্তের মধ্যে ঢুকে গিয়ে ভারতের ভূমি দখল করে ফেলেন। এবং সেই জায়গায় সফলতা ছিল সবচেয়ে বড়। সীমান্তের অন্যান্য জায়গায় 2 দলেরই, 2 বাহিনীরই, 2 দেশেরই মুখোমুখি যুদ্ধ হচ্ছিল, কেউ কারো সীমান্তে খুব বেশি ঢুকতে সক্ষম হচ্ছিল না। কিন্তু জিয়াউর রহমানের নেতৃত্বে তার আলফা বাহিনী কেনগ্রামে ভারতের বড় একটা অংশ দখল করে ফেলে, যার ফলে ওই যুদ্ধ শেষে, যখন সিমলা চুক্তির মাধ্যমে ওই যুদ্ধ শেষ হয়ে যায়, সম্ভবত তাশখন্দ চুক্তির মাধ্যমে, একজাক্টলি আমার মনে পড়ছে না, তখন কিন্তু জিয়াউর রহমানকে পাকিস্তান সেনাবাহিনীর 2য় সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়েছিল। আবার যখন দেখেন আপনি 70-এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়, ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরে গড়ামসি করেন, ভুট্টো অনীহা প্রকাশ করেন, যেটাকে বলা হয় জাতীয় পরিষদের যে অধিবেশন, সেটা 3রা মার্চ হবে, হঠাৎ করে 1 মার্চ ইয়াহিয়া খান সেটা বন্ধ করে দিলেন। আন্দোলন সংগ্রাম শুরু হওয়া প্রয়োজন ছিল, বাঙালি ফুসে উঠছিল, শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হয়ে কারাগারে চলে যান। আওয়ামী লীগের অন্য জাতীয় নেতারা সব ভারতে পালিয়ে যান, পুরো জাতি কিংকর্তব্য বিমূঢ়। তিনি তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2nd ইন কমান্ড চিটাগাংয়ে। আরও তো বড় সামরিক অফিসাররা ছিলেন, রাজনৈতিক নেতৃত্ব ছিলেন, কেউ তো এগিয়ে আসেননি। জাতি যখন সংকটে, জাতি যখন কিংকর্তব্য বিমূঢ়, জিয়াউর রহমান মনে করলেন যে না, এখনই উপযুক্ত হচ্ছে সময় পাকিস্তানের এই যে দখলদারিত্বের রাজনীতি, যে বৈষম্যের রাজনীতি, যে দমনপীড়নের রাজনীতি, যে বঞ্চনার রাজনীতি, তার থেকে বেরিয়ে আসার উপযুক্ত সময়। এবং স্বাধিকার এবং স্বাধীনতার কোনো বিকল্প তিনি দেখলেন না। আপনার আওয়ামী লীগ যেটা আন্দোলন করছিল সেটা হচ্ছে স্বায়ত্তশাসনের রাজনীতি, স্বাধিকারের রাজনীতি, এইটুকু ছিল তাদের দাবি। শেখ মুজিবুর রহমান নির্বাচিত হয়ে অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইলেন, সেটাই ন্যায্য ছিল তার জন্য। কিন্তু তিনি স্বাধীন বাংলাদেশের কথা একদিনের জন্য বলেননি। কিন্তু
কিন্তু জিয়াউর রহমান দেখলেন যে এই জাতি কিংকর্তব্য বিমূঢ়, স্বাধীনতার কোনো বিকল্প নেই। তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিলেন এবং সশস্ত্র সংগ্রামে লিপ্ত হলেন। পুরো জাতি উজ্জীবিত হলো, যার যা আছে তাই নিয়ে কিন্তু সশস্ত্র সংগ্রামে লিপ্ত হলো। অর্থাৎ দেখবেন যে একটা রাজনৈতিক আন্দোলন চলছিল আওয়ামী লীগের, সেই রাজনৈতিক আন্দোলনকে একটা মানে জন আন্দোলন এবং জনযুদ্ধে পরিণত হলো, কিন্তু জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মানুষ করলো, সশস্ত্র সংগ্রামে পরিণত হলো এবং তিনি আমরা স্বাধীন হলাম। স্বাধীন হওয়ার পর কি দেখলেন? স্বাধীন হওয়ার পর যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হলো, ক্ষমতার লোভী ছিলেন। তিনি কি ক্ষমতার অংশ হতে চেয়েছেন? তিনি কিন্তু রাষ্ট্রের যে বাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনীতে আবার ফিরে গেলেন। সিনিয়রিটি হিসেবে তিনি কিন্তু সেনাপ্রধান হন, সেটার থেকেও তিনি বঞ্চিত হলেন, কিন্তু তিনি উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অর্থাৎ ক্ষমতার মোহ, নেতৃত্বের মর্যাদা, নেতৃত্বের লোভ, এটা জিয়াউর রহমানকে কখনো কিন্তু প্রলুব্ধ করেনি। তারপর দেখেন ৭৫-এ শেখ মুজিবুর রহমান নিহত হলেন। আওয়ামী লীগের অন্তর্কন্দল আমি বলবো কিছুটা, আর কিছুটা হচ্ছে সেনাবাহিনীর একটা মানে যেভাবে শেখ মুজিবুর রহমান রাষ্ট্র পরিচালনা করছিলেন, সেনাবাহিনী পুনর্গঠন হচ্ছিল না, বিকল্প বাহিনী করলেন রক্ষী বাহিনী। দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে মানে বাকশাল প্রতিষ্ঠিত হয়ে গেল, কোনো রাজনৈতিক অধিকার মানুষের থাকলো না, কোনো দলেরও থাকলো না। এবং আন্তর্জাতিক রাজনীতিতে তিনি যখন আপনি রাশিয়া এবং ইন্ডিয়া পন্থী হিসেবে মুক্তিযুদ্ধের আগে যে পরিস্থিতিটা ছিল, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনা করতে গিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে এসে আবার মার্কিন বলয়ের মধ্যে ঢুকতে চাইলেন, কারণ রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য অর্থর দরকার। তো তখন তিনি মনে করলেন যে মার্কিন বলয়ে বা না থাকলে এবং বিশেষ করে ওআইসির মধ্যে যদি তিনি না যান, তিনি তাহলে রাষ্ট্র ব্যবস্থাপনা করতে পারবেন না। এটা তার উপলব্ধি ছিল। উপলব্ধি থাকার ফলে তিনি যখন ওআইসিতে যোগ দিলেন এবং মার্কিন বলয়ে আসতে চাইলেন, একটা রাশিয়া এবং আমেরিকার যে কর্তৃত্ববাদী বলয় সারা পৃথিবীতে চলছিল, তার মধ্যে যখন ভারসাম্য করতে গেলেন, তখনও তিনি কিন্তু আন্তর্জাতিক এবং আঞ্চলিক শক্তির হলেন, বিরাগভাজন হলেন এবং তাকে জীবন দিতে হলো। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. জীবন দিতে হলো, কিন্তু সেই জীবন দেওয়ারটা কি হলো? দেখবেন যে আওয়ামী লীগের মুস্তাক আবার ক্ষমতা গ্রহণ করলেন। মুস্তাক থেকে আবার আপনার যেটাকে বলা হয় খালেদ মোশাররফ, তিনি আবার পাল্টা শুরু করলেন, জিয়াউর রহমানকে বন্দী করলেন। খালেদ মোশাররফ ক্ষমতা নিলেন এবং মুস্তাক সেনাপ্রধান হলেন। মুস্তাক থেকে ক্ষমতা চলে গেল বিচারপতি সায়েমের কাছে। অর্থাৎ আওয়ামী লীগের দুটি অংশের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়ে গেল, পাল্টা অভ্যুত্থান শুরু হয়ে গেল। এরকম একটা সংকটময় মুহূর্তে সিপাহী জনতা জিয়াউর রহমানকে মুক্ত করলেন সংগ্রামের মাধ্যমে। সিপাহী জনতার অভ্যুত্থানে তিনি মুক্ত হলেন। মুক্ত হয়ে কি হলো? ভেরি ইন্টারেস্টিং। তিনি মুক্ত হতে তখনই ক্ষমতা নিতে পারতেন। বিচারপতি সায়েম তখন অলরেডি 6 তারিখে শপথ নিয়েছেন, 7 তারিখে জিয়াউর রহমান মুক্ত হলেন। তো এসে তিনি তো যেহেতু মুক্ত হয়েছেন সিপাহী জনতার আপনার অভ্যুত্থানের মাধ্যমে, তিনি তো এসে ক্ষমতা দখল করতে পারতেন, পেরেছেন। তিনি কে? সেই সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি থাকাকালীন অবস্থায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এসে আবার সেই সেনাবাহিনীর প্রধানই তিনি ছিলেন। তাকে কিন্তু ক্ষমতার লোভ আকৃষ্ট করেনি। তাহলে তো তিনি তখনই বাংলাদেশের নেতৃত্ব নিয়ে নিতে পারতেন, অর্থাৎ প্রধান সামরিক আইন প্রশাসক হয়ে যেতে পারতেন, যেহেতু মার্শাল ল বিদ্যমান আছে, হয়ে যেতে পারতেন, অথবা প্রেসিডেন্ট হয়ে যেতে পারতেন সায়েমকে সরিয়ে। তিনি কিন্তু তার প্রফেশনাল যে জায়গা, মানে রাষ্ট্রের একটা বাহিনীর প্রধান হিসেবে তিনি আগেও যে দায়িত্ব পালন করছিলেন, সিপাহী জনতার অভ্যুত্থানের পর তিনি কিন্তু সেই দায়িত্বেই থাকলেন। বিচারপতি সায়েম ক্ষমতায় থাকলেন। যেটা হলো ইন্টারেস্টিং, বিচারপতি সায়েম প্রায় 2.25 বছরের মতো ক্ষমতায় ছিলেন মুস্তাক এবং বিচারপতি সায়েম। জিয়াউর রহমান কিন্তু তিনি তার ওই সেনাপ্রধান হিসেবে যে দায়িত্ব সেটাই পালন করছিলেন। অবধারিত যখন হলো বিচারপতি সায়েম রাষ্ট্র ব্যবস্থাপক করতে যখন অপরাধ প্রকাশ করলো, বিচারপতি সাহেব কিন্তু একটা অর্ডিন্যান্স জারি করে জিয়াউর রহমানকে অনুরোধ করে ক্ষমতা হস্তান্তর করছিলেন। তিনি বলছিলেন যেহেতু মার্শাল ল আছে, সংবিধান যেহেতু স্থগিত, এই রকমের মুহূর্তে তার পক্ষে রাষ্ট্র পরিচালনা করাটা বেশ কঠিনতর হয়ে উঠেছে। কারণ প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক আইন প্রশাসক একাধারে দুটি হয়েছিলেন আপনার বিচারপতি সাহেব, দুটি। কিন্তু ন্যায্য হচ্ছে যে মার্শাল ল চলাকালীন সময় সাধারণত সেনাপ্রধানই
প্রধান সামরিক আইন প্রশাসক হন, তিনি কিন্তু সেটাও হন নাই। বিচারপতি সাহেব একই ধারে রাষ্ট্রপতি, একই সাথে প্রধান সামরিক আইন প্রশাসক হয়েছিলেন। জিয়াউর রহমান সেগুলিতেও কিন্তু তিনি কখনো করেননি, মানে আকৃষ্ট হতে চাননি। তার উপর রাষ্ট্রের যে দায়িত্ব ছিল, জনগণের যে দায়িত্ব তার উপর ছিল, রাষ্ট্রের একজন কর্মকর্তা হিসেবে সেটাই পালন করতে চেয়েছেন। তারপর যখন বিচারপতি সাহেব অর্ডিন্যান্স জারি করে তাকে ক্ষমতা দিলেন, তিনি কিন্তু দ্রুততম সময়ের মধ্যে তিনি গণতন্ত্রের প্রতি এতটা বেশি গণমানুষের কনসার্নের প্রতি আনুগত্য ছিলেন, যার ফলে তিনি দ্রুত একটা হানা ভোট করলেন যে না, তিনি এই রাষ্ট্রপতি থাকতে পারেন কিনা, জনগণের একটা কনসার্ন নেওয়া দরকার। হানা ভোটের আয়োজন হলো, জনগণ তাকে কনসার্ন দিল, অতি দ্রুততম সময়ের মধ্যে তিনি রাষ্ট্রপতি নির্বাচন করলেন। তিনি কিন্তু নির্বাচন পিছপা করেন, লেটও করেননি, অতি দ্রুততম সময়ের মধ্যে। এমন কিছু তো নির্বাচন ছাড়াও হতে পারতেন। না, নির্বাচন তিনি দিলেন। এবং ইন্টারেস্টিং হচ্ছে, যখন সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ, বাকশাল কায়েম, তখন জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী হলেন জিয়াউর রহমান, আর জাতীয় ঐক্য জোটের প্রার্থী হলেন জেনারেল ওসমানী। জেনারেল ওসমানী কিন্তু মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, তিনি আওয়ামী লীগের প্রার্থী হলেন, বিপুল ভোটে জিয়াউর রহমান জয়লাভ করলেন। তো আপনি যদি মুক্তিযুদ্ধকে বেশ ধরেন, তাহলে জেনারেল ওসমানীরও তো একটা গুরুত্বপূর্ণ অবদান আছে, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। কিন্তু জিয়াউর রহমানের আমি 3টি গুণের কথা, আমি 4টি গুণের কথা বলবো, যা এদেশের মানুষকে আকৃষ্ট করে এবং এদেশের গণমানুষের নেতা হিসেবে তাকে প্রতিষ্ঠিত করে। সেটা হচ্ছে তার সততা, তার দেশপ্রেম, তার স্বকীয়তা আর তার সাহস, মেধাও তো। এই 4টি গুণের কথা আমি পরবর্তী বলছি। এরপর যখন তিনি রাজনীতিতে আসলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি যখন রাষ্ট্র ব্যবস্থাপনায় আসলেন, তিনি সিদ্ধান্ত গ্রহণে খুব তড়িৎকর্মা ছিলেন। তার মেধা এবং প্রজ্ঞা মধ্যে মানুষের চাহিদা আর দেশের কল্যাণ এটা সবসময় প্রাধান্য পেয়েছে। এবং উপযুক্ত ব্যক্তিকে পছন্দ করে রাষ্ট্র ব্যবস্থাপনায় এবং রাজনীতিতে ব্যবহার উপযুক্ত জায়গায় করার তার যে দূরদর্শিতা, সেটা এদেশের রাষ্ট্র ব্যবস্থা, জরাজীর্ণ রাষ্ট্র ব্যবস্থাপনা যেটা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছিল, তার থেকে বাংলাদেশকে বেরিয়ে আনতে দারুণভাবে ফলপ্রসূ হয় এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। এবং 79-এ তিনি কিন্তু আবার পার্লামেন্ট নির্বাচন দিলেন। আওয়ামী লীগ কিন্তু ওই পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ 2 ভাগে ভাগ হয়েছে, মিজান চৌধুরীর নেতৃত্বে 2 আসন পেয়েছে, মালেক উকিলের নেতৃত্বে 39 আসন পেয়েছে। সব মিলিয়ে 41 আসন আওয়ামী লীগ পেল, বিএনপি ব্রুট মেজরিটির মাধ্যমে ক্ষমতায় আসলো। অর্থাৎ বিএনপি কিন্তু 78-এ প্রতিষ্ঠিত হয়ে 69-এ নির্বাচন করেছে 1-2 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে বা 1.5 বছর যদি আপনি ধরেন। জিয়াউর রহমান যখন আপনার প্রেসিডেন্ট হলেন, প্রধান সামরিক আইন প্রশাসক হলেন, তার থেকে যদি আপনি 69-এর নির্বাচন পর্যন্ত যান, তাহলে 1.5 বছরের মতো সময় হবে। এর মধ্যে তার রাষ্ট্রদর্শন জনগণের কাছে এমনভাবে গ্রহণযোগ্যতা পেল, জনসমর্থন এবং জনমত বিএনপি এবং জিয়াউর রহমানের পক্ষে এমনভাবে সমৃদ্ধ হলো যে তিনি আওয়ামী লীগের মতো প্রতিষ্ঠিত দল মাত্র 39+2 41 আসন, বাকি ব্রুট মেজরিটিতে কিন্তু তিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলেন। তারপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করলেন, আপনি দেখেন। এবং বাংলাদেশের এই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি, যেটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটা এদেশের মানুষ ধারণ করে, যেটার জন্য এদেশের মানুষ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হয়েছে, সেই স্বপ্নই জিয়াউর রহমান দেখাতে পেরেছিলেন। এবং সেটা বাস্তবায়নের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে তার নেতৃত্ব এবং তার দলের রাজনীতি হচ্ছে বাংলাদেশের একমাত্র মানুষের মুক্তির রাজনীতি। তো 81-তে তিনি মারা যান নির্মমভাবে। আজকে তার 44তম শাহাদত বার্ষিকীতে আমরা জিয়াউর রহমানকে হারিয়েছি, মানে বাংলাদেশকে হারিয়ে সমৃদ্ধ হারিয়েছি, বাংলাদেশের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছি, বাংলাদেশ তার সঠিক পথ থেকে পথচ্যুত হয়েছে। আপনাকে বলবো, যোগ্য উত্তরাধিকারীও রেখেছেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অবিচল নেতৃত্ব, আপোষহীন নেতৃত্ব, রাষ্ট্র ব্যবস্থাপনায় জবাবদিহিতা, মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতি, তিনি সেটা করেছেন। তার ফলে যোগ্য উত্তরসূরি থাকার ফলে এবং এদেশের মানুষ তার রাজনীতিটাকে ধারণ করার ফলে সেই বিএনপি অনেকবার চক্রান্তের শিকার হয়েছে, কিন্তু বিএনপি ঘুরে দাঁড়িয়েছে, বিএনপি মানুষের পাশে থেকেছে। এখনো পর্যন্ত সংকট আছে, সেই সংকটে লড়াই করছেন। জননেতা জনাব তারেক রহমান তারুণ্যের নেতৃত্ব ধারণ করেছেন, তৃণমূলে বিএনপিকে সুসংগঠিত করেছেন, গত 17 বছরের দমন পীড়নের মধ্যে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন
জনগণের পাশে থেকে বিএনপি নেতাকর্মীরা ঝুঁকি নিয়েছে, সর্বোচ্চ ঝুঁকি নিয়েছে, গুমের শিকার হয়েছে, আনঅথরাইজ কিলিংয়ের শিকার হয়েছে, ধরেন ইসের শিকার হয়েছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজত নিহতের শিকার হয়েছে। হয় জেলে থেকেছে অথবা রাজপথে থেকেছে, হয় আয়নাঘরে থেকেছে অথবা রাজপথে থেকেছে। কিন্তু 17 বছরের জুলুম অত্যাচার আওয়ামী লীগ যেভাবে করেছে, বিএনপিকে কিন্তু দমন করা যায়নি, বিভাজিত করা যায়নি। কারণ একটাই, সেটা হচ্ছে জননেতা জনাব তারেক রহমানের আপনার যোগ্য নেতৃত্ব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লড়াই করার অদম্য সাহস এবং কমিটমেন্ট, যার ফলে নেতাকর্মী এবং শুভানুধ্যায়ী সমর্থক যারা আছে বাংলাদেশের মানুষ, তারা এখন মনে করে যে একমাত্র বিএনপির রাজনীতি এদেশের মানুষের মুক্তির রাজনীতি, এবং বিএনপির নেতাকর্মীরাও মনে করে যে জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বেই এদেশকে তারা একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য একমাত্র উপায় অথবা একমাত্র করণীয় হিসেবে বিএনপি নেতাকর্মীরাও এখন অঙ্গীকারাবদ্ধ অথবা ধরেন শপথবদ্ধ। ধন্যবাদ। আপনার বক্তব্যে আসলে অনেকগুলো বিষয় উঠে এসেছে। আমার আসলে এই প্রশ্নগুলো ছিল আপনার কাছে, কিন্তু আপনার বক্তব্যে যেহেতু উঠে আসছে, আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা শেষ করব। শেষ করার আগে আসলে আপনার কাছে একটি বিষয়, যে জিয়াউর রহমানের আদর্শের কথা বলছিলেন আপনি, এবং একটা পর্যায়ে বলছিলেন জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশ আসলে আদর্শচ্যুত হয়েছে। আপনার কি মনে হয় না আপনাদের দল বা আপনারা এই জিয়াউর রহমানের আদর্শ পুরোপুরি অনুসরণ করছেন, কিংবা সেটি যদি পুরোপুরি অনুসরণ করতেন বা তাহলে কি আপনাদের দলের আরও শক্ত অবস্থান হতো না? আপনারা কি মনে করেন? না, আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। সমস্যাটা হচ্ছে যে রাজনীতি তো স্থির নয়, দেশের পরিস্থিতিও স্থির নয়, এটা সময়ের পরিবর্তনের সাথে সাথে কিছুটা পরিবর্তনযোগ্য। বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতি জিয়াউর রহমান যেভাবে বুঝতেন ঠিক সেভাবে আমরা বুঝবো, বিষয়টা তো এরকম নয়। তবে আমরা এতটুকু বুঝেছি যে আপোষ নয় অন্যায়ের সাথে, আমরা এতটুকু বুঝেছি দেশের স্বার্থ আগে, আমরা এতটুকু বুঝেছি আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করা যাবে না, এতটুকু আমরা বুঝেছি। এখন এতটুকু বুঝে আমরা রাজনীতিটা ধারণ করে চলছি। রাষ্ট্র ব্যবস্থাপনায় আমরা বারবার এসেছি, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ভুল ত্রুটিও ছিল। কারণ আপনাকে ভুল করার জন্য বা আপনি যাতে ভুল করেন এরকমের শক্তিও তো আপনার সাথে থাকে অবশ্যই। আচ্ছা, সেই শক্তির থেকে আমরা বিচ্ছিন্ন থাকতে পারিনি, আভ্যন্তরীণও ঢুকেছে কোনো সময়, কিছুটা টাকচ্যুত আমরা হলেও হতে পারি। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে যে আমরা আদর্শটা ধরে বাংলাদেশকে ধারণ করে রাজনীতিটা করেছি, এতে কোনো সন্দেহ নেই। আমরা ভাগাভাগি রাজনীতি করিনি, আমরা ক্ষমতার জন্য আপোষ করিনি, ভালো থাকার জন্য আদর্শ বিসর্জন দেয়নি। এখন আমরা বারবার যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি, সফলতা যেমন আছে, দু চারটি ব্যর্থতাও আছে। এগুলির থেকে আমরা শিক্ষা নিয়ে আগামী দিনে বাংলাদেশের মানুষের কল্যাণটা আরও নিশ্চিত করতে চাই বিধায় 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি না, শুধু অঙ্গীকারও করেছি। এবার রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের ভোটে নির্বাচিত আমরা যদি হই, নিশ্চয়ই বিএনপি পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবার জন্য যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়নে সক্ষম হবে এবং সক্রিয় থাকবে। জিয়াউর রহমানের একটা কথা আমি আপনাকে একটু বলি, দেখেন স্বনির্ভর বাংলাদেশ আমরা যখন হলো, মাত্র 3-3.5 বছরে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলাম, কৃষি উৎপাদন 2-3 গুণ বেড়ে গেল, আমাদের বাজেট 3 গুণ বড় বাজেট হয়ে গেল। আপনি যদি জানেন 72 বাজেটে আমাদের ছিল সম্ভবত 774 কোটি টাকা অনলি। আমাদের 75-76 বাজেট শেখ মুজিবুর রহমানের মৃত্যুর আগে 1005-6 কোটি টাকার মতো বাজেট ছিল। আর জিয়াউর রহমান এসেই 78-79-তে যদি আপনি যান, আমাদের বাজেটের আকার হয়ে গেল 3,500 কোটি টাকার উপরে, অর্থাৎ 3 গুণের কাছাকাছি। তিনি কি করলেন? রাষ্ট্র ব্যবস্থাপনায় বিকেন্দ্রীকরণের কথা চিন্তা করেছিলেন, গ্রাম সরকার করলেন হচ্ছে গ্রাম সালিশ বোর্ড করলেন, গ্রাম প্রতিরক্ষা বাহিনী করলেন। আছে গ্রাম সালিশি বোর্ডের কারণে কিন্তু এই যে লক্ষ লক্ষ মামলার জট, এই মুহূর্তে প্রায় 40 লাখের মতো মামলার জট আছে। অধিকাংশ মামলা বিবাদ মীমাংসা কিন্তু গ্রাম সালিশি বোর্ডের মধ্যে হয়ে যেত। আইন শৃঙ্খলা পরিস্থিতি গ্রাম অঞ্চলে নাজুক অবস্থায় থাকার ফলে সাফিসিয়েন্ট পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাড়ি ছিল না, উনি গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেছিলেন, মনে আছে। গ্রাম সরকার করেছিলেন তিনি, যে গ্রামের মধ্যে একটা সরকার থাকবে, যে গ্রামের ছোটখাটো বিভেদগুলি তার মতো করে একটা বিধি মেনে সমস্যার সমাধান করবে। অর্থাৎ সমস্যা যেখানে থেকেছে তিনি সেখানে মনোযোগী হয়েছেন। আমি বারবার বলছি এই কথা, মাত্র 3 থেকে 3.5 বছরে একটা 3 থেকে 3.5। আজকে দেখেন
9 মাস অতিক্রম হয়ে গেল, একটা অন্তর্বর্তীকালীন সরকার বরেণ্য ব্যক্তিদের নিয়ে গঠিত করা হয়েছে। তাদের লক্ষ্য নির্দিষ্ট, কাজও সীমিত, লক্ষ্য নির্দিষ্ট। 9 মাসে একটা সুসংবাদ মানুষ পায়নি, 9 মাসে কোনো পরিবর্তন মানুষ পায়নি। আর একজন ব্যক্তি যিনি 3.5 বছরের রাজনৈতিক দল করে একটি জাতিকে মুক্ত করে দিলেন, একটি জাতিকে লক্ষ্য অর্জনের পথে ধাবিত করলেন, এবং তার সুফল এদেশের মানুষ পেল, এবং সেখান থেকেই বাংলাদেশ ঘুরে দাঁড়ালো। সেই 19 দফা কর্মসূচির কথা আপনি জানেন, তিনি চিহ্নিত করলেন, এবং তার মধ্যে তখনকার কৃষি নির্ভর বাংলাদেশ, এই শিল্পের কথা বলছেন, গার্মেন্টস শিল্প বলেন, আমাদের এই যে রেমিটেন্স যোদ্ধা, কর্মসংস্থানের জন্য দেশের বাইরে মানুষ পাঠালো, সবই তিনি শুরু করলেন, এবং অর্থনীতিতে চাঞ্চল্য নিয়ে আসলেন। রাষ্ট্র ব্যবস্থাপনার একটা বিকেন্দ্রীকরণ করলেন। সেনাবাহিনী 3 ভাবে বিভক্ত হয়ে গিয়েছিল আপনার বিচারপতি সাহেবের সময়। একটা হচ্ছে মুস্তাকের বঙ্গভবনেই থাকতো কর্নেল ফারুক, ডালিম, এদের নেতৃত্বে একটা অংশ, মেজর, হ্যাঁ, তার একটা অংশ বিভক্ত হয়ে গেল। কর্নেল তাহেরের নেতৃত্বে একটা অংশ বিপ্লবী সংস্থা করে তারা বিপ্লবী হয়ে গেল। আবার খালেদ মোশাররফ এবং কর্নেল সাফায়েত জামিলের নেতৃত্বে আরেকটা বাহিনী হলো, তারা আওয়ামী লীগের আদর্শ ধারণ করে আরেক ভাগে ভাগ হয়ে গেল। তিনি সেনাপ্রধান থেকে এই 3টে বাহিনীর মধ্যে সমন্বয় করে ঐক্য এনে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন এই বিভাজন থেকে। অর্থাৎ তিনি যেখানেই সংকট হয়েছে সেখানেই সফল হয়েছেন, চিহ্নিত করেছেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। আজকের যে আমাদের জিয়াউর রহমানের আদর্শ তো আছে, কিন্তু একজন জিয়াউর রহমানের প্রয়োজন ছিল। জিয়াউর রহমান আজকে 44তম শাহাদত বার্ষিকী যদি আমাদের পালন করতে না হতো, অর্থাৎ তিনি যদি এলিট থাকতেন আমাদের মধ্যে, তাহলে যে বাংলাদেশ আমরা দেখতাম সেই বাংলাদেশ হচ্ছে আমার বিশ্বাস যে এশিয়ার সমৃদ্ধ বাংলাদেশ। গণতন্ত্র বলেন, আর ধরেন সমৃদ্ধি বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি বলেন, সামাজিক সমৃদ্ধি বলেন, ইভেন আমাদের একটা রাষ্ট্র ব্যবস্থাপনায় জনকল্যাণ এবং জবাবদিহিমূলক জনকল্যাণের রাষ্ট্র বলেন, সেটা প্রতিষ্ঠিত করা সম্ভব নিশ্চিত ছিল। ব্যাঘাত ঘটেছে, স্বৈরশাসকরা এসেছে, এরশাদ এসেছে, আওয়ামী লীগও ক্ষমতায় এসেছে, এসে তাদের নীতি বাস্তবায়ন করতে গিয়ে যেটাকে বলা হয় পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বার্থ রক্ষা করেছে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে, তাই তো। আবার অনিল ইমরানের সরকার এসেছে, তারাও তাদের মতো করে নিজেদের আখের গোছানোর চেষ্টা করেছে, নিজেদের মতো করে কর্তৃত্ববাদী প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এখন একটা সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, তার অভিপ্রায়ও রহস্যময়। এই যে বারবার সংকটে পড়ার ফলে দেশকে হয়তো সেই সমৃদ্ধি নিশ্চিত করা যায়নি বাংলাদেশের, কিন্তু আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি জিয়াউর রহমান যদি থাকতেন এবং তার এই আদর্শের জন্য তিনি যেভাবে ক্যারিসম্যাটিকভাবে এগোচ্ছিলেন, তাহলে বাংলাদেশের চিত্র হয়তো ভিন্ন হতো, আমরা ভিন্ন বাংলাদেশ হয়তো দেখতাম। তারপর তার যোগ্য উত্তরসূরিরা আছে, আর আমরা যারা তার সৈনিক আছি, এদেশের অপময় জনসাধারণের মধ্যে তার শুভানুধ্যায়ী আছে, সমর্থক আছে, নিশ্চয়ই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এবং বিএনপির হাত ধরেই ঘুরে দাঁড়াবে, জননেতা জনাব তারেক রহমানের হাত ধরেই কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, যে কোনো ষড়যন্ত্র, যে কোনো প্রতিকূলতম ফেস করে। সেই প্রত্যাশা আমরাও করি। রবিউল আলম আমাদের আলোচনায় এসে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমাদের এই আলোচনা শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন। ধন্যবাদ।